হ্যালো শ্রোতা বন্ধুরা, গল্প আনলিমিটেড চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। আপনাদের যে কোনো মতামত আমাদেরকে লিখে জানানোর জন্য অনুরোধ রইল। আর সেই সাথে আপনাদের পছন্দের যে কোনো বইয়ের নাম লিখে জানালে আমরা চেষ্টা করব আপনাদের পছন্দের বইগুলি আমাদের চ্যানেলে রাখতে। কমেন্ট বক্সে আপনাদের গুরুত্বপূর্ণ মতামত জানিয়ে আমাদেরকে উৎসাহিত করুন। আজকে থাকছে মাসুদ রানা সিরিজের পাশের কামরা গল্পটির 10ম পর্ব। হংকংয়ের এই এলাকাটা ক্রিমিনালদের একটা শক্ত ঘাঁটি। এই ঘাঁটি আজকের নয়, পুরানো আমলের। ব্রিটিশ পুলিশ এর ভিতরে ঢুকতে পারত না। শান্তি ও আইনরক্ষক সংস্থাগুলো আজও এদিকে খুব একটা সুবিধা করতে পারে না। খুনি, ছিনতাইকারী, স্মাগলার আর নেশাখোরদের স্বাধীন রাজ্য এটা। তবে ইদানিং পুলিশের টহল এখানে জোরদার করা হয়েছে। কোনো বিদেশি লোককে এই এলাকায় বড় একটা দেখা যায় না। ইসি তাহির 25 গজ পিছনে থেকে এগুচ্ছে রানা। এর মধ্যে একবারও পিছন ফিরে তাকায়নি ইসি তাহি। অবশ্য প্রয়োজন হলে এক নিমিষে গা ঢাকা দেবার অনেক উপায় জানাচ্ছে রানার। অন্তত এই গলির ভিতর আত্মগোপন করা মোটেও কঠিন কিছু নয়। রাস্তার লোকজন লক্ষ্য করছে রানাকে, কিন্তু কেউই তার পথ রোধ করে দাঁড়ালো না। এদিকের চীনারা প্রায় সবাই রুক্ষ চেহারার, বুক ফুলিয়ে মুখে বেপরোয়া ভাব নিয়ে হাঁটে। কেউ কেউ তাচ্ছিল্যের সাথে হাসল ওকে দেখে, কেউ কেউ থোহ থোহ করে থুতু ছিটালো ড্রেনের উপর। দুই একজন আফিমখোর মাতাল হুমড়ি খেয়ে পড়ল ওর গায়ে। গলিটা ধরে প্রায় সিকিমাইল এগুলো মেয়েটা। তারপর একটা দরজার সামনে থামল সে। ভিড়ানো কপাট খুলে ভিতরে ঢুকে অদৃশ্য হয়ে গেল। পিছন ফিরে একবারও তাকালো না। রাস্তার উল্টো দিকে থামল রানা। চোখ দুটো স্থির হয়ে আছে রাস্তার ওপারের দরজাটার দিকে। সরাসরি না তাকিয়েও বুঝতে পারল কয়েকজন বিশাল দেহী চীনা আশপাশ থেকে লক্ষ্য করছে ওকে। একটা সিগারেট ধরিয়ে এদিক ওদিক তাকালো রানা। দেয়াল ধরে ঝুঁকে দাঁড়িয়ে আছে কেউ, কেউ ড্রেনের পাশে বসে ঝিমাচ্ছে। সহজেই বোঝা যায় এরা সবাই নেশাগ্রস্ত। যারা ওর দিকে তাকিয়ে রয়েছে তাদের চোখে পলক নেই, তার মানে শুধু তাকিয়েই আছে, কিছু দেখতে পাচ্ছে বলে মনে হয় না। ধীরে ধীরে চারদিকে তীক্ষ্ণ নজর রেখে রাস্তা পেরোলো রানা। বিপদের ঝুঁকি নিতে যাচ্ছে ও, কাজেই একটু ভয় ভয় লাগা স্বাভাবিক। বাড়িটার দরজার সামনে দাঁড়িয়ে পড়ল ও। দ্রুত আরেকবার চোখ বুলিয়ে নিল দুপাশে। যারা তাকিয়ে আছে ওর দিকে তাদের একজনকেও পুরোপুরি সচেতন বা সুস্থ বলে মনে হলো না। ভিড়ানো দরজা খুলে ভিতরে ঢুকে পড়ল ও। সামনেই একটা সরু সিঁড়ি। দরজা বন্ধ করে সিঁড়ি বেয়ে ওপর দিকে উঠতে শুরু করলো ও। কয়েকটা ধাপ উঠে দাঁড়িয়ে পড়ল। একটা মেয়েলি গলা ভেসে আসছে উপর থেকে। নিজের অজান্তেই রিভলভারটা একবার স্পর্শ করল রানা। তারপর আবার সিঁড়ি বেয়ে উঠতে শুরু করলো। বারান্দায় কেউ নেই। সিঁড়ির মাথায় ঠিক উল্টো দিকে একটা দরজা, আরেকটা দরজা ওর ডান দিকে। আড়াআড়িভাবে বারান্দা পেরিয়ে সামনের দরজার পাশে এসে দাঁড়ালো ও। ভিতর থেকে কর্কশ চাপা গলায় কথা বলে উঠল একটা পুরুষ কণ্ঠ। চুপ! মিথ্যে কথা বলার আর জায়গা পাওনি শালি। যদি মিছে কথা বললে সাপে কাটবে আমাকে। তীক্ষ্ণ গলায় চেঁচিয়ে উঠল ইসিতাহি। লোকটা বলল, ঢাকায় পৌঁছে কয়েক ঘন্টার মধ্যেই খুন হয়েছে সুজি। কোমল একটা মার্জিত কণ্ঠস্বর রানার ঠিক পিছন থেকে বলল, নড়বেন না মিস্টার ডিউক। পরিচিত কণ্ঠস্বর। কথাটা ইংরেজিতে বললেও লোকটা যে চীনা তাতে কোনো সন্দেহ নেই। গলাটা শান্ত হলেও নির্দেশের ভিতর হুমকিটুকু স্পষ্ট। এক চুল নড়ল না রানা। ধীরে ধীরে হাত তুলে দরজা খুলুন, তারপর ভিতরে ঢুকুন। কোনো রকম চালাকি নয়, প্লিজ। এক পা এগুলো রানা। হাতল ঘুরিয়ে কপাট দুটো উন্মুক্ত করল। প্রায় খালি একটা কামরা। আসবাব বলতে লম্বা একটা কাঠের বেঞ্চ, তাতে কাঠেরই একটা হেড রেস্ট দেখে বোঝা গেল বিছানা হিসেবেও ব্যবহার করা হয় এটাকে। ঘরের একধারে একটা প্যাকিং বক্স, তার উপর কেটলি, চায়ের কাপ ইত্যাদি। ঘরের আরেক কোণে একটা নোংরা রশি টাঙানো হয়েছে, তাতে ততোধিক নোংরা আন্ডারওয়্যার, গেঞ্জি, তোয়ালে ইত্যাদি ঝুলছে। রশিটার নিচে একটা বেসিন,
বেসিনের উপর একটা টিনের গ্লাস। মেঝেতে বসে আছে দুজন। রানাকে ঢুকতে দেখে চমকে উঠল তারা। ইসিতাহি লাফ দিয়ে উঠতে গেল, কিন্তু রানার পিছনে দৃষ্টি পড়তেই ক্ষান্ত হলো সে। তার মুখোমুখি বসে আছে একজন লোক, পরনে চীনা পোশাক, কাঁধ দুটো সরু, রোগাটে চেহারা, মাথায় কালো টুপি, ভুরু পর্যন্ত নামানো। প্রথম দর্শনে রানার মনে হলো লোকটা চীনা, কিন্তু এক মুহূর্ত পরেই ভুলটা ধরতে পারল ও। চীনা নয়, বাঙালি। এই লোকই, চেঁচিয়ে উঠল ইসিতাহি। এর কথাই। সামনে বসা লোকটা ঠাস করে একটা চর কষালো ইসিতাহির গালে। চুপ শালি, ট্যাপ ফো করবি তো জ্যান্ত পুঁতে ফেলব। উঠে দাঁড়ালো লোকটা। পিছিয়ে যাবার ভঙ্গি করে হঠাৎ সামনে এগিয়ে এসে ঝেড়ে একটা লাথি মারল ইসিতাহির কোমরে। পথ দেখিয়ে নিয়ে এসেছিস হারামজাদাকে, কেমন? দাঁতে দাঁত ঘষল সে। বেরো, বেরো এখান থেকে, গেলি? রানার শিরদাঁড়ার উপর শক্ত কি যেন ঠেকল। পিছন থেকে লোকটা বলল, আগে বাড়ুন মিস্টার ডিউ। ব্যথায় কাতরাতে কাতরাতে উঠে দাঁড়ালো ইসিতাহি। প্রায় ছুটে বেরিয়ে গেল কামরা থেকে। সামনে এগুলো রানা। হিংস্র খুনির চেহারা নিয়ে রানার দিকে কটমট করে তাকিয়ে আছে সামনের লোকটা। ঘরের মাঝখানে এসে দাঁড়ালো রানা। কেউ কিছু বলার আগে কাঁধের ওপর দিয়ে পিছন দিকে তাকালো ও। ওয়াম্পিং হো, সেই ইংরেজি বলিয়ে গাইড। ওর চোখে চোখ রেখে ক্ষমা প্রার্থনার ভঙ্গিতে হাসল একটু। তার হাতে একটা .45 রয়েছে। রানার শিরদাঁড়ার উপর তাক করা। দরজা বন্ধ করে কপাটে পিঠ দিয়ে দাঁড়ালো সে। সামনে দাঁড়ানো লোকটাকে ভালো করে দেখল রানা। অসুস্থ, ক্ষুধার্ত মনে হলো তাকে। দাড়ি কামায়নি বেশ অনেক দিন, গায়ে নোংরা পোশাক। ওর কাছে কোনো অস্ত্র আছে কিনা দেখো, ভারী গলায় বলল সে। রানার শিরদাঁড়ার উপর পিস্তল চেপে ধরল ওয়াম্পিং হো। বাঁ হাত দিয়ে ওর শরীরটা চেক করল সে। রিভলভারটা বের করে নিল কোটের ভিতরের পকেট থেকে। পিছিয়ে গেল আবার। সামনে দাঁড়ানো লোকটা শহীদ আশরাফ ছাড়া আর কেউ হতে পারে না, ভাবল রানা। এই লোক শহীদ আশরাফ না হলে ওর সমস্ত সন্দেহের তাহলে আর কোনো ভিত্তি থাকে না। তুমি শহীদ আশরাফ, তাই না? তোমাকেই তো খুঁজছি আমি। কিন্তু আমাকে পেয়েও কোনো লাভ হবে না তোমার, সাথে সাথে জবাব দিল লোকটা। ঘাড় ফিরিয়ে ওয়াম্পিং হোর দিকে তাকালো রানা। সেই ক্ষমা প্রার্থনার হাসিটা এখনও লেগে আছে তার মুখে। রানা বলল, তোমার ফাঁদটা বেশ ভালোই ছিল। সেই এয়ারপোর্ট থেকে আমার উপর নজর রেখেছ তুমি। তোমাকে সন্দেহ করিনি, সেটা আমার বোকামি। আমি আসছি, খবরটা তোমাকে জানালো কে? খক খক করে হাসল ওয়াম, যেন খুব আমোদ অনুভব করছে। এসব খবর পেতে আমাদের অসুবিধে হয় না। বড় বেশি নাক গলিয়ে ফেলেছেন আপনি মিস্টার ডিউ। হংকংয়ে আসা উচিত হয়নি আপনার। ঠোঁট বাঁকা করে এই প্রথম একটু হাসল রানা। জানো না বুঝি, নাক গলানোই তো আমার পেশা। কি চাও তুমি? তীক্ষ্ণ গলায় জানতে চাইল শহীদ আশরাফ। কিছু তথ্য। সুজি কোয়াও খুন হলো কেন? আশরাফের চেহারায় ধূর্ত একটা ভাব ফুটে উঠল। ঠিক বলছো, খুন হয়েছে সুজি? হ্যাঁ। মাথার টুপিটা খুলে দেয়ালের গায়ে ছুঁড়ে দিল আশরাফ। লম্বা চুলে কাঁধ পর্যন্ত ঢাকা পড়ে গেল। ঠিক কী ঘটেছে খুলে বলো আমাকে। মাথার চুলে বারবার আঙুল চালাতে শুরু করল সে। রানা লক্ষ্য করল লোকটার ডান হাতের করে আঙুলটা বাঁকা হয়ে আছে। আতিকুল্লা খানের সেই রহস্যময় টেলিফোন কলের প্রসঙ্গ দিয়ে শুরু করল রানা। শেষ করল মোখলেসুর রহমানের প্রস্তাব দিয়ে। পুত্রবধূর হত্যাকাণ্ড সম্পর্কে সম্ভাব্য সব কিছু জানতে চান তিনি। ছেলের প্রতি এটা তার একটা দায়িত্ব বলে মনে করছেন। কিন্তু পুলিশ থাকতে তোমাকে কেন বেছে নিল বুড়ো? পুলিশ কোনো কিনারা করতে পারছে না। এখানে এসে আমিও কোনো সুবিধে করতে পারছি না। সেই জন্যেই তোমাকে খুঁজছিলাম। আমাকে খুঁজছিলে কেন? আমি সাহায্য করতে পারবো এ কথা তোমার মনে হলো কেন? অদ্ভুত একটা অস্থিরতা প্রকাশ পেল শহীদ আশরাফের লালচে চোখে। জুলফি বেয়ে ঘামের ধারা নেমে আসতে দেখল রানা। ওর মনে হলো যে কোনো কারণেই হোক ভয় পেয়েছে লোকটা। সেজন্যেই বোধহয় চেহারায় হিংস্র বন্য একটা ভাব ফুটে উঠেছে।
তুমি আমাকে শফিক সম্পর্কে কিছু তথ্য দিতে পারো? বলল রানা। তোমার মতো সেও কি ড্রাগ স্মাগলিংয়ের সাথে জড়িত ছিল? জানি না। শফিক সম্পর্কে কিছুই আমি জানি না। এসব ব্যাপারে নাক গলিও না। মরতে চাও নাকি? যাও, ভাগো এবার। শফিক মারা গেছে। মরেই থাকতে দাও তাকে। বেরো, ভাগো। আরও সাবধান হওয়া উচিত ছিল রানার, কিন্তু ব্যাপারটা যখন বুঝল তখন অনেক দেরি হয়ে গেছে। ওর পিছনে দাঁড়ানো ওয়ামের দিকে তাকালো আশরাফ। সাথে সাথে বিদ্যুৎ গতিতে ঘুরল রানা। পিস্তল দিয়ে ওর পেটে গুঁতো দিল ওয়াম। তাল হারিয়ে ফেলল রানা। ঝুঁকে পড়ল সামনের দিকে। খটাস করে ওর মাথার মাঝখানে বাড়ি মারল ওয়াম পিস্তলের বাট দিয়ে। তারপর কি ঘটল বলতে পারবে না রানা। অধ্যায় 10। মাথায় তীব্র ব্যথা নিয়ে জ্ঞান ফিরে পেল রানা। ধীরে ধীরে চোখ মেলল, কিন্তু দেখতে পেল না কিছুই। ভাবল, কোথায় রয়েছি? অন্ধকার কোনো টানেলে? তারপর পরিচিত একটা গন্ধ পেল ও। বুঝল সেই ঘরেই রয়েছে ও। ধীরে ধীরে উঠে বসল, দাঁড়ালো। অন্ধকারে দেয়াল হাতড়ে স্পর্শ করল ভিড়ানো দরজাটা। কপাট খুলতেই ল্যান্ডিংয়ের আলো দেখতে পেল সামনে। সেই সাথে নিচের রাস্তা থেকে লোকজনের গলার আওয়াজ ভেসে এলো। চৌকাঠ ধরে কিছুক্ষণ দম নিল ও। তারপর আঘাতটা অনুভব করার জন্যে একটা হাত তুলল মাথায়। ফোলা জায়গাটা স্পর্শ করতেই ইলেকট্রিক শকের মতো তীব্র একটা ব্যথা ছড়িয়ে পড়ল সারা শরীরে। ঝাপসা হয়ে এলো দৃষ্টি। এই সময় সিঁড়িতে পায়ের আওয়াজ। পিছিয়ে এসে আবার ঘরে ঢুকতে যাবে রানা, ল্যান্ডিংয়ে দেখা গেল সার্জেন্ট নিকলসনকে। এই যে! ওকে দেখেই হাঁক ছাড়ল সার্জেন্ট। এখানে কি করছেন আপনি? খাবি খাচ্ছি, তিক্ত গলায় বলল রানা। আপনি? পিছনে একজন চীনা পুলিশ অফিসারকে নিয়ে দোতলায় উঠে এলো সার্জেন্ট। এই ডেঞ্জারাস এলাকায় দেখা গেছে আপনাকে। খবরটা পেয়েই চলে এসেছি। আপনার মতলবখানা কি জানার ইচ্ছে ছিল। দেরি করে ফেলেছেন, বলল রানা। রিস্টওয়াচ দেখল ও। প্রায় 1 ঘন্টা জ্ঞান ছিল না ওর। ঘণ্টাখানেক আগে এলে শহীদ আশরাফকে ধরতে পারতেন। শহীদ আশরাফ? উত্তেজিত হয়ে উঠল সার্জেন্ট। বলেন কি? ওয়াম্পিং হো নামে একজন লোক আছে তার সাথে। রানাকে পাশ কাটিয়ে ঘরের ভিতর ঢুকল সার্জেন্ট। ভিতরে কেউ নেই দেখে বেরিয়ে এলো তক্ষুনি। চিফ ইন্সপেক্টর জেসন আপনার সাথে কথা বলার জন্য অপেক্ষা করছেন, চলুন। চিফ ইন্সপেক্টর ইসি তাহি নামে একটা মেয়ের সাথেও কথা বলতে চাইবেন, বলল রানা। সার্জেন্টকে ইসি তাহির ঠিকানাটা জানিয়ে দিল ও। যত তাড়াতাড়ি পারেন খোঁজ নিন মেয়েটার। এসবের সাথে তার সম্পর্ক? তার পিছু নিয়েই তো শহীদ আশরাফের এই আস্তানায় পৌঁছেছি আমি। তাড়াতাড়ি করুন সার্জেন্ট, দেরি করলে পাখি উড়াল দেবে। চীনা অফিসারকে দ্রুত ক্যান্টোনিজ ভাষায় কি যেন বলল সার্জেন্ট। অফিসার ঘুরে দাঁড়িয়ে তরতর করে সিঁড়ি বেয়ে নেমে গেল। 8 ঘন্টা পর চিফ ইন্সপেক্টর স্টুয়ার্ট জেসনের অফিসে বসে আছে রানা। সামনে ধুমায়িত চায়ের কাপ, আঙুলের ফাঁকে সিগারেট। এইমাত্র ওর মাথায় ব্যান্ডেজ বেঁধে দিয়ে গেছে পুলিশ সার্জেন্ট। টেলিফোন করে ঘুম থেকে তুলে আনা হয়েছে চিফ ইন্সপেক্টরকে। রেগে বোম হয়ে আছে, কিন্তু পরিস্থিতির গুরুত্ব অনুভব করে রাগটাকে সামলে রাখতে হয়েছে তাকে। চোখ দুটো সতর্ক, গভীর মনোযোগের সাথে রানার কথা শুনছে। সিলভার মাইন বেতে যা ঘটেছে সেটা চেপে গেল রানা। কেন এবং কিভাবে যোগাযোগ করলো ইসি তাহির সাথে সেটা বলল। সুজি খুন হয়েছে শুনে ইসি তাহির প্রতিক্রিয়ার কথাও বর্ণনা দিল। সুজির মৃত্যু সংবাদ পাচার করবে ও। এই রকম একটা সন্দেহ ছিল বলেই ওকে আমি অনুসরণ করি, বলল ও। তারপর কিভাবে হঠাৎ পিছনে হাজির হলো ওয়াম্পিং হো, কিভাবে ওর মাথায় পিস্তলের বাট দিয়ে আঘাত করলো সে, তাও জানালো। অনেকক্ষণ চুপ থাকার পর চিফ ইন্সপেক্টর বলল, নিজের ঘাড়ে বিপদ টেনে নিলে কার কি করার থাকতে পারে? এত সব না করে প্রথমেই আমার কাছে আসা উচিত ছিল আপনার। উত্তরে রানা কিছু বলার আগেই ঝনঝন শব্দে টেলিফোন বেজে উঠল। রিসিভার তুলে অপর প্রান্তের বক্তব্য শুনল জেসন। তারপর কঠিন সুরে বলল, খুঁজতে থাকো, ওকে আমি চাই। রিসিভার রেখে দিয়ে রানার দিকে তাকালো জেসন।
নিজের ফ্ল্যাটে ফিরেনি ইসিতাহি। ওখানে দুজন লোককে পাহারায় রাখা হয়েছে। সম্ভাব্য অন্য জায়গাতেও খোঁজ করা হচ্ছে। শেষ পর্যন্ত হয়তো উমপং পিয়ার মতো ইসিতাহিকেও প্রণালী থেকে উদ্ধার করবে পুলিশ, ভাবল রানা। কি ভাবছেন? আপনার কাছে শহীদ আশরাফের কোনো ফটো আছে? জানতে চাইল রানা। এই লোকটা শহীদ আশরাফ কিনা সে ব্যাপারে আমার সন্দেহ হচ্ছে। একজন কনস্টেবলকে ডেকে শহীদ আশরাফের ফাইল চেয়ে পাঠালো জেসন। একটু পরেই ফাইল থেকে একটা ফটো বের করে রানার হাতে ধরিয়ে দিল সে। ফটোটার দিকে তাকাতেই রানার শিরদাঁড়ার কাছে শিরশিরে একটা অনুভূতি হলো। পারভিন ওকে যে ফটোটা দিয়েছিল এটা সেটারই আরেকটা কপি। রোগাটে একটা মুখ, নিচ স্থূল চেহারা, চোখে ধূর্ত দৃষ্টি। পারভিন বলেছিল এটা মীর শফিকুর রহমানের ফটো। শহীদ আশরাফের ফটো এটা? আপনি ঠিক জানেন? নিশ্চয়ই। অবাক দেখালো চিফ ইন্সপেক্টরকে। কেন বলুন তো? কিন্তু আজ রাতে যার সাথে কথা হলো আমার, এই ফটো তো সেই লোকের নয়, অথচ লোকটা স্বীকার করল সেই শহীদ আশরাফ। তাহলে কার সাথে কথা বলেছেন আপনি? আচ্ছা, শফিককে কখনো দেখেছেন আপনি? দেখেছি। কেন? তার কোনো ফটো আছে আপনার কাছে? দ্রুত জানতে চাইল রানা। না, তা নেই। তার চেহারার একটা বর্ণনা দিতে পারেন আমাকে? রোগা, চোখ দুটো সতর্ক, চোয়াল ভাঙা, মোট কথা খুব বাজে একটা চেহারা। মনে হচ্ছে এই লোকের সাথেই কথা বলেছি আমি। অনেকক্ষণ কথা বলল না ওরা। তারপর ভারী গলায় চিফ ইন্সপেক্টর বলল, শফিক মারা গেছে মোটর অ্যাক্সিডেন্টে। তার লাশও পাঠিয়ে দেওয়া হয়েছে ঢাকায়। শফিক বেঁচে আছে। অন্তত ঘণ্টা দেড়েক আগেও তাকে জীবিত দেখেছি, বলল রানা। আপনার বর্ণনার সাথে তার চেহারা মিলে যাচ্ছে। কিন্তু এ অসম্ভব। গাড়িতে যে লাশটা পাওয়া গিয়েছিল তার সাথে শফিকের আকার আকৃতি এবং গড়ন মিলে গিয়েছিল। লাশটা শফিকের ছাড়া আর কার হতে পারে? ব্যাখ্যা দিয়ে নিজেকেই যেন বিশ্বাস করাতে চাইছে চিফ ইন্সপেক্টর। শরীরটা এমন ভয়ঙ্করভাবে পুড়ে গিয়েছিল যে শনাক্ত করা সম্ভব ছিল না। কিন্তু ওর স্ত্রী আংটি আর সিগারেট কেস দেখে লাশ শনাক্ত করেছিল। ওহো, এদিক ওদিক মাথা নাড়ল সে। ওটা শফিকের লাশ না হয়েই যায় না। ওটা শফিকের লাশ ছিল না, দৃঢ় কণ্ঠে বলল রানা। আমি ভাবছি লাশটা তাহলে কার? কার লাশ আপনারা ঢাকায় পাঠালেন? দেখুন মিস্টার ডিউক, আপনি শুধু শুধু পানি ঘোলা করছেন, চটে উঠে বলল জেসন। শফিক বেঁচে আছে তা আমি বিশ্বাস করি না। বিশ্বাস করার কোনো কারণও নেই। লম্বা একজন লোক, ঠোঁট জোড়া পাতলা, কাঁধ পর্যন্ত লম্বা চুল, বলল রানা। চুপ করে থেকে কি যেন স্মরণ করল। তারপর আবার বলল, ডান হাতের কড়ে আঙ্গুলটা বাঁকা, মনে পড়ছে। বোধহয় অনেক দিন আগে ভেঙে গিয়েছিল, তারপর আর ঠিকভাবে সেট হয়নি। কড়ে আঙ্গুল বাঁকা? তাহলে আর কোনো সন্দেহ নেই, এই লোকই শফিক। এই প্রথম কথা বলল সার্জেন্ট নিকলসন। চোখ দুটো বিস্ফারিত হয়ে উঠেছে চিফ ইন্সপেক্টরের। তাহলে ঢাকায় পাঠিয়ে কবর দেয়া হলো কাকে? আমার ধারণা, শান্তভাবে বলল রানা, ঢাকায় পাঠানো হয়েছে শহীদ আশরাফের লাশ। যে কোনো কারণেই হোক, শফিক আমার কাছে নিজেকে শহীদ আশরাফ বলে চালাবার চেষ্টা করেছে। কারণ জানি না, বলল রানা। এবার আমি উঠব, আমার ঘুম পেয়েছে। 1 মিনিট মিস্টার ডিউ, তাড়াতাড়ি বলল চিফ ইন্সপেক্টর। ওয়াম্পিং হো দেখতে কেমন সেটা বলে যান, দেখি ব্যাটাকে ধরা যায় কি না। ওয়ামের চেহারার বর্ণনা দিল রানা। সার্জেন্ট নিকলসনকে বলল জেসন, যত লোক লাগে সাথে নাও। কাউলুনের প্রতিটি বাড়িতে তল্লাশি চালাতে হবে। ওয়াম আর শফিক দুজনকেই চাই আমি। রানার সাথে অফিস থেকে বেরিয়ে এসে গম্ভীর গলায় বলল সার্জেন্ট, দেয়াল ঘেরা কাউলুন থেকে কাউকে খুঁজে বের করা অসম্ভব একটা ব্যাপার। ওখানে পুলিশের সাথে কেউ সহযোগিতা করে না। তাছাড়া জানেনই তো, সব চীনাই একরকম দেখতে। ওয়াম আমার পাশে দাঁড়িয়ে থাকলেও টের পাবো না আমি।
অথচ চিফ ঢালাও অর্ডার দিয়ে বসলেন। দুজনকেই চাই তার। বলুন তো এখন কি করি? চেষ্টা চালিয়ে যান, বলল রানা। দেখুন কি আছে ভাগ্যে। সার্জেন্টকে বারান্দায় রেখে পুলিশ স্টেশন থেকে বেরিয়ে এলো রানা। একটা ট্যাক্সি নিয়ে রিপালস বে হোটেলে ফিরে এলো ও। ভীষণ ক্লান্তি বোধ করছে। এলিভেটরে চড়ে উঠে এলো 5 তলায়। এলিভেটর থেকে নামতেই সামনে পড়ে গেল হোটেলের নাইট বয়। 17 কি 18 বছর বয়স। পরনে সাদা ড্রিল জ্যাকেট, কালো ট্রাউজার। রানাকে দেখে একগাল হাসল। মাথা নত করে অভিবাদন জানিয়ে বাড়িয়ে দিল ঘরের চাবি। ধন্যবাদ জানিয়ে নিজের কামরার সামনে এসে দাঁড়ালো রানা। তালা খুলে সিটিং রুমে ঢুকল। বেডরুম আর সিটিং রুমের মাঝখানে কোনো দেয়াল নেই, শুধু একটা মোটা কাপড়ের পর্দা। আলো জেলে জ্যাকেটটা খুলে ফেলল রানা। শাওয়ারের ঠান্ডা পানির নিচে 10 মিনিট দাঁড়িয়ে থাকবে এখন ও। ট্রাউজারের বোতাম খুলতে খুলতে পর্দা সরিয়ে বেডরুমে ঢুকল ও। থমকে দাঁড়িয়ে পড়ল। বেডসাইড ল্যাম্পটা জ্বলছে। বিছানার উপর শুয়ে আছে একটা মেয়ে। পরনে কালো আর সোনালি রঙের ককটেল ড্রেস। কণিকা নন্দী। পায়ের জুতো খুলে রেখেছে খাটের নিচে। কণিকাকে দেখে মুহূর্তের জন্যে বিমূঢ় বোধ করল রানা। প্রথমে ধরেই নিল মারা গেছে সে, কিন্তু বুকের উঠানামা লক্ষ্য করে ভুলটা ভাঙল। তারপরই প্রশ্ন জাগল, ঘরে ঢুকলো কিভাবে? সেই সাথে মনে পড়ে গেল নাইট বয়ের হাস্যোজ্জ্বল মুখ। ছোকরাকে ঘুষ দিয়ে ভিতরে ঢুকেছে কণিকা, কিন্তু এখানে কি মনে করে? ধীরে ধীরে চোখ মেলল কণিকা, তারপর মাথা তুলে তাকালো। রানাকে দেখতে পেয়ে ঝট করে বিছানার উপর উঠে বসল সে। পা দুটো ঝুলিয়ে দিল বিছানার কিনারা থেকে। দুঃখিত, বলে হাসল সে। আপনার জন্যে অপেক্ষা করতে করতে কখন ঘুমিয়ে পড়েছি জানিও না। জুতোয় পা গলাচ্ছে সে। পিছিয়ে এসে একটা আর্মচেয়ারে বসল রানা। কখন এসেছ তুমি? সম্বোধনটা ইচ্ছে করেই পরিবর্তন করল ও। যে তাকে খুন করার জন্য ফাঁদ পাতে, তাকে সম্মানসূচক সম্বোধন করা ওর পক্ষে সম্ভব নয়। সিটিং রুমে ঢুকল কণিকা। সেই 10টা থেকে আপনার কথা ভেবে ভীষণ দুশ্চিন্তা হচ্ছিল। রানাকে কিছু বলার সুযোগ না দিয়ে দ্রুত বলে চলেছে সে। আপনার ব্যাপারটা কি? ফেরিঘাটে পৌঁছলেন না যে? আপনার জন্যে অপেক্ষা করতে গিয়ে আরেকটু হলে মিসই করতাম বোট। কোথায় ছিলেন আপনি? আগে আমার কয়েকটা প্রশ্নের উত্তর দাও, ঠান্ডা গলায় বলল রানা। সিলভার বে মাইনে তুমি আর আমি যাব, প্রস্তাবটা তোমার মুখ থেকে আমি শুনেছিলাম। ওটা কি তোমারই প্রস্তাব, নাকি আর কেউ তোমাকে দিয়ে প্রস্তাব বলিয়েছিল? রানার সামনের আর্মচেয়ারের হাতলে বসল কণিকা। আমার প্রস্তাব? আপনার কথা আমি ঠিক বুঝতে পারছি না। জলপ্রপাতটা আমাকে দেখতে আসতে বলার পিছনে নিশ্চয়ই কোনো কারণ ছিল, বলল রানা। জলপ্রপাত দেখতে যাবার পরামর্শটা কার, তোমার নাকি অন্য কারু? ভুরু কুচকে অনেকক্ষণ তাকিয়ে থাকল কণিকা। তারপর বলল, এ ধরনের প্রশ্ন কেন করছেন আপনি? বুঝতে পারছি না। তবে আমার ভাই কথার ছলে বলেছিল, ডিউক সাহেবকে সিলভার বে মাইনটা দেখে আনতে পারিস। ওর ধারণা আপনি খুব একা বোধ করেন। কোথাও বেড়াতে নিয়ে যেতে চাইলে আপনি খুব খুশি হবেন। ও কি সত্যি তোমার ভাই? চমকে উঠে শক্ত হয়ে গেল কণিকা। ঝট করে মুখ ফিরিয়ে অন্যদিকে তাকালো। প্রশ্নটা আবার করল রানা। অন্যদিকে তাকিয়ে থেকেই বলল কণিকা, আশ্চর্য সব প্রশ্ন করছেন আপনি, এসবের মানে কি? তোমার সাথে সুধীরের চেহারার কোনো মিল নেই, বলল রানা। তাছাড়া তোমার মতো একটা মেয়ে তার ভাইয়ের সেবায় আত্মোৎসর্গ করবে, এটা আমার কাছে বিশ্বাস্য বলে মনে হয়নি। খানিকক্ষণ ইতস্তত করতে দেখল রানা কণিকাকে। তারপর কাঁধ ঝাঁকালো সে। বলল, না, ও আমার কেউ নয়। মাত্র 2 মাস আগে ওর সাথে আমার পরিচয়। এখন বুঝতে পারছি ওর সাথে পরিচয় হওয়াটাই আমার জন্যে কাল হয়েছে। সিগারেট ধরালো রানা। ওর হাত থেকে প্রায় ছো মেরে প্যাকেটটা কেড়ে নিয়ে কণিকাও একটা সিগারেট ধরালো। চোখ বুজে ধোঁয়া টানল সে। কোথায় ওর সাথে দেখা হয় তোমার? সিঙ্গাপুরে। কলকাতা থেকে একটা ছেলের সাথে পালিয়ে আসি আমি, কিন্তু বিয়ে না করে ও আমাকে ফেলে কেটে পড়ে।
দেশে ফেরার কোনো উপায় নেই দেখে একটা নাইট ক্লাবে ক্যাবারে নাচের চাকরি নেই আমি। আমার নাচ দেখতে আসতো সুধীর। দুহাতে টাকা ওড়াতো ও। আমাকে এখানে সেখানে বেড়াতে নিয়ে যেতে চাইতো। এর মধ্যে একদিন পুলিশ হামলা করলো নাইট ক্লাবে। অনেকেই পালালো, কিন্তু আমি ধরা পড়ে গেলাম। খবর পেয়ে থানা হাজত থেকে সুধীরই আমাকে উদ্ধার করে। তারপর ওর বাড়িতে গিয়ে উঠি আমি। কিন্তু কয়েকদিন পরেই টের পেলাম আমাকে নয়, আমার শরীরটাকে ভালোবাসে ও। অনেক ভেবে চিনতে দেশে ফেরার জন্যে কিছু টাকা চাইলাম ওর কাছে, কিন্তু মুখের উপর বলে দিল আর যা চাও পাবে, কিন্তু টাকা দেব না। তারপর হঠাৎ সিঙ্গাপুরের বাড়ি ছেড়ে দিয়ে এখানে চলে এলো ও। চাকরি নেই, টাকা নেই, অগত্যা আমাকেও আসতে হলো ওর সাথে। পাসপোর্ট কোত্থেকে জানি না আমার জন্যে একটা জাল পাসপোর্ট জোগাড় করেছিল ও। রানার দিকে তাকালো কণিকা। এখানে আমরা ভাই বোন হিসেবে আসি। আপনি কি যেন বলতে গিয়েও ইতস্তত করে থেমে গেল সে। কি বলবে বলো? আপনি আপনি আমাকে কিছু টাকা দিবেন? আমি দেশে ফিরে যেতে চাই। একটু থেমে আবার বলল, দেশে ফেরার 2 মাসের মধ্যে টাকাটা আমি ফেরত পাঠাতে পারবো। জাল পাসপোর্ট জোগাড় করলো কিভাবে? তা জানি না। টাকা দিবেন আমাকে? টাকা আমি কাউকে ধার হিসেবে দেই না। চেহারাটা কালো হয়ে গেল কণিকার। নিচের ঠোঁট কামড়ে ধরে কি যেন ভাবল সে। রানার মনে হলো মেয়েটা ভয় পেয়েছে। ধার হিসেবে দেবেন না? কিন্তু আমার কাছে কিছুই তো নেই যা আপনাকে কিনতে বলবো। আচ্ছা, আমি যদি ধরুন আপনাকে সঙ্গ দিই, আপনার সেবা করে টাকাটা রোজগারের প্রস্তাব দিই, আপনি রাজি হবেন? গলাটা শুকিয়ে গেছে, বলল রানা। নাইট বয়কে ডেকে কিছু আনতে বলি, কেমন? না। চেয়ারের হাতল থেকে দ্রুত নেমে পড়ল কণিকা। চেহারায় পরিষ্কার আতঙ্ক ফুটে উঠল। আমি এখানে আছি তা কাউকে জানাতে চাই না। নাইট বয় তো জানেই, বলল রানা। সেই তো তোমাকে ভিতরে ঢুকিয়েছে, তাই না? না না, আপনার কামরার নাম্বার জেনে নিয়ে নিচের বোর্ড থেকে চাবি খুলে নিয়ে এসেছি। 2টো চাবি ছিল বোর্ডে। নাইট বয় জানে না আমি এখানে আছি। মাথার আঘাতটা আবার ব্যথা করতে শুরু করেছে রানার। কিসের এত ভয় তোমার? জানতে চাইল ও। ভয়? কোথায়? ভয় পাবো কেন? আমি শুধু হংকং ছেড়ে চলে যেতে চাই। এগিয়ে এসে রানার একটা হাত চেপে ধরল কণিকা। প্লিজ, আপনি আমাকে বাঁচান, আমি দেশে ফিরতে চাই। হাতটা ছাড়িয়ে নিল রানা। কিন্তু হঠাৎ করে দেশে ফেরার জন্য এতখানি বেকুল হয়ে উঠেছ কেন? কারণটা কি? একের পর এক প্রশ্ন না করলেই কি নয়? করুণ চোখে তাকালো কণিকা। টাকা দেবেন কিনা বলুন। দেবেন জানলে আপনার সাথে শুতেও আমার আপত্তি নেই। দেবেন? না, বলল রানা। শুধু এক শর্তে দিতে পারি। সুধীর নন্দী সম্পর্কে যা জানো সব আমাকে বলতে হবে। কয়েক সেকেন্ড ইতস্তত করল কণিকা। তারপর বলল, বিশ্বাস করুন, ওর সম্পর্কে খুব কমই জানি আমি। প্লেবয় টাইপের লোক, ফুর্তি করে সময় কাটাচ্ছে। ধৈর্য হারিয়ে ফেলল রানা। ওর সম্পর্কে সবই জানো তুমি, কিন্তু বলতে রাজি নও। বেশ, তোমার জেদি বজায় থাক, আমারও টাকা বেঁচে যাক। চেয়ার ছেড়ে উঠে দাঁড়ালো ও। টেলিফোনের দিকে এগুলো। ড্রিঙ্কের অর্ডার দিতে যাচ্ছি আমি। গলাটা না ভেজালে ঘুম আসবে না। ওয়েটার আসার আগেই তুমি বরং কেটে পড়ো। না, দাঁড়ান। রিসিভার তুলে রুম সার্ভিসকে স্কচের একটা বোতল আর বরফ দিতে বলল রানা। দ্রুত ওর সামনে এসে দাঁড়ালো কণিকা। ওর সম্পর্কে যা জানি বললে আপনি আমাকে দেশে ফেরার টাকা দেবেন? দেব, রিসিভার নামিয়ে রেখে বলল রানা। বুক ভরে দম নিল কণিকা, যেন সাহস সঞ্চয় করল। তারপর বলল, আমার ধারণা সুধীর ড্রাগ স্মাগলিংয়ের সাথে জড়িত। হাত দুটো ঘন ঘন কচলাচ্ছে সে। এরকম ধারণার কারণ? গভীর রাতে লোকজন দেখা করতে আসে ওর সাথে। আমরা যখন সিঙ্গাপুরে ছিলাম প্রায়ই ডকে গিয়ে নাবিকদের সাথে কথা বলতো ও। সিঙ্গাপুরে আমরা যে বাংলোয় ছিলাম সেখানে একবার হানা দিয়েছিল পুলিশ।
সুধীর খুব হালকাভাবে নেয় ব্যাপারটা। পুলিশ অবশ্য সার্চ করে কিছু পায়নি। এখানেও গভীর রাতে চীনারা ওর সাথে দেখা করতে আসে। ভোর অন্ধকারে ঘুম থেকে উঠে বোট নিয়ে কোথায় যেন চলে যায় ও। লনফিলের যে বাড়িটায় তোমরা আছো, তোমাদের আগে সেখানে শফিক থাকতো? ঢোক গিলল কণিকা। থাকতো। কথাটা আপনাকে জানাতে নিষেধ করে সুধীর। শফিক মারা যাওয়ায় সিঙ্গাপুর থেকে সুধীরকে ডেকে পাঠানো হয় তার জায়গাটা পূরণ করার জন্যে। বাড়িটা তো দেখেছেন, ড্রাগ রিসিভ করার জন্যে আদর্শ একটা জায়গা। মৃদু টোকা পড়ল দরজায়। ওয়েটার এসে গেছে, বলল রানা। দেখা দিতে না চাইলে বাথরুমে লুকাতে পারো। দ্রুত বাথরুমে গিয়ে ঢুকল কণিকা। উঠে গিয়ে দরজা খুলে দিল রানা। দরজার সামনে ওয়েটার নয়, রানার বুকের দিকে .38 অটোমেটিক তাক করে দাঁড়িয়ে আছে সুধীর নন্দী। পিছু হটো, সাবধান, হাত দুটো যেন না নড়ে, চাপা গলায় বলল সে। কাঁধ ঝাঁকালো রানা। পিছিয়ে এলো ঘরের ভিতর। চেহারা দেখে বুঝতে পারছি কিসের আশায় আছো। ঘরে ঢুকে দরজা বন্ধ করে দিল সুধীর। কপাটে পিঠ দিয়ে দাঁড়ালো। কিন্তু ওয়েটার আসছে না। মাঝপথ থেকে বিদায় করে দিয়েছি তাকে। বলেছি, মত বদলেছ তুমি, এত রাতে আর ড্রিঙ্ক করবে না। বসতে পারি? শান্ত গলায় বলল রানা। একের পর এক অপ্রত্যাশিত ঘটনা আমার স্নায়ুগুলোকে অবশ করে তুলেছে। অনুমতির অপেক্ষায় না থেকে একটা চেয়ারে বসে পড়ল ও। হাত দুটো সুধীরের চোখের সামনে, 2 হাঁটুর উপর রাখল। দেখল নিঃশব্দ হাসিটা স্থির হয়ে আছে সুধীরের মুখে। চোখের দৃষ্টিতে অদ্ভুত এক ঠান্ডা ভাব। মনে মনে ভয়ই পেল রানা। অটোমেটিক ধরা হাতটা এক চুল নড়ছে না। লক্ষ্য স্থির হয়ে আছে রানার 2 ভুরুর মাঝখানে। বুদ্ধিমান লোক তুমি, বলল সে। কতটা তা তুমি নিজেও জানো না। গত 3 সপ্তাহ ধরে চেষ্টা করেও যা পারিনি আমি, তুমি কয়েক ঘন্টার চেষ্টায় তাই পেরেছ। কি সেটা? কুত্তার বাচ্চা শফিককে খুঁজে পেয়েছ। তোমাকে খুন করার জন্যে লোক লাগিয়েছিলাম। ভাগ্যিস খুন হওনি তুমি। ঠিক বুঝতে পারছি না কথাগুলো, বলল রানা। রিভলভারটা আমার দিকে এভাবে তাক করে রাখার কোনো দরকার আছে কি? বিশ্বাস করো, আমি নার্ভাস ফিল করছি। রানার দিকে রিভলভার ধরে রেখেই পা বাড়ালো সুধীর। ধীরে ধীরে এগিয়ে এসে খানিক আগে কণিকা যে চেয়ারটায় বসেছিল সেটায় বসল। রিভলভারটাকে ভয় পাবার কিছু নেই। তুমি কোনো রকম চালাকি করার চেষ্টা না করলে এটা থেকে গুলি বেরোবে না। পুলিশকে কি বলেছ তুমি? পুলিশকে কিছু বলেছি তা তুমি ভাবছ কেন? লনফিলের বাড়ির ব্যাপারে কৌতূহল আছে। জানার পর থেকেই তোমার পিছনে লোক লাগিয়েছিলাম আমি। দিনরাত 24 ঘন্টা নজরবন্দি ছিলে তুমি আমার। প্যাডালয় তোমাকে দেখার পর থেকে তোমার উপর থেকে চোখ সরাইনি আমরা। আমরা মানে ড্রাগ স্মাগলারদের রিং? চেহারায় প্রশংসার ভাব ফুটিয়ে তুলে সুধীর বলল, তোমার ঘটে যে বুদ্ধি আছে তা আমি আগেই স্বীকার করেছি। হ্যাঁ ডিউক, আমরা মানে ড্রাগ স্মাগলারদের একটা রিং। এই চক্রটা বিরাট, এত বড় তোমার কল্পনাতেও তার সবটা ধরা পড়বে না। সে যাই হোক, তোমাকে খুন করার জন্যে লোক লাগিয়েছিলাম। কথাটা মনে পড়লেই ঘেমে উঠছি আমি। ওটা আমার ভুলই হয়েছিল। তোমাকে ঘাটানো উচিত হয়নি আমার। কিন্তু এ কথাও ঠিক যে তখন আমি জানতাম না তুমি শফিকের পিছনে লেগেছ। তা আমি লাগিনি, বলল রানা। আমি জানতাম শফিক মারা গেছে। প্রথমে আমরাও তো তাই ভেবেছিলাম। আমাদেরকে বোকা বানায় ও। ও মারা গেছে ধরে নিয়ে আমরা তো খুঁজছিলাম শহীদ আশরাফকে। এই সময় তুমি ঢাকা থেকে এসে পথ দেখিয়ে আমাদেরকে নিয়ে গেলে শফিকের কাছে। বুঝলাম, শফিককে পেয়ে খুশি হয়েছ তোমরা। এখন কণিকা কি করছে বাথরুমে, ভাবল রানা। শুধু শফিককেই নয়, তার সাথে ওয়ামকেও আমরা পেয়েছি। ক্রূর হিংস্র এক টুকরো হাসি ফুটল সুধীরের ঠোঁটে। ওয়াম আসলে কে? আমাদেরই একজন সদস্য, কিন্তু বোকাটা শফিকের সাথে হাত মিলিয়ে পালিয়ে যায়। ঠিক এই মুহূর্তে ধোলাই করা হচ্ছে ওদেরকে। ধোলাইয়ের পর যদি কিছু অবশিষ্ট থাকে সাগরে ফেলে দেয়া হবে। কি করেছে ওরা তোমাদের?
বেঈমানদের শাস্তি দেওয়ার একটাই আমাদের রীতি, বলল সুধীর। আবার কে কখন বেইমানি করে তাই সুযোগ পেলেই আমরা দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করে থাকি। রিস্টওয়াচ দেখল সে। কি বলেছ তুমি পুলিশকে? এমন কিছু বলিনি যা তারা জানে না। ঝাড়া 10 সেকেন্ড স্থির দৃষ্টিতে রানার দিকে তাকিয়ে থাকলো সুধীর। তারপর উঠে দাঁড়ালো। হোটেল থেকে বেরিয়ে গাড়িতে উঠব আমরা, চলো। কোথায়? সময় হলে জানতে পারবে। মুখে হাসি নেই সুধীরের। গলার আওয়াজটা অস্বাভাবিক ঠান্ডা শোনালো। প্যাসেজে নাইট বয় আছে, কিন্তু তার কাছ থেকে কোনো সাহায্য আশা করো না। সে আমাদের দলেরই একজন। বাইরে অপেক্ষা করছে 4 জন লোক। প্রত্যেকের কাছে ছুরি আছে। 40 ফিট দূর থেকে আপেল গাঁথতে পারে ওরা। কাজেই বোকার মতো কিছু করে বসলে অকালে মারা পড়বে। উঠে দাঁড়ালো রানা। পিছিয়ে গিয়ে দরজা খুলল সুধীর। সরে দাঁড়ালো একপাশে। লবিতেও একজন লোক আছে, বলল সে। সিঁড়ি দিয়ে নামার সময় সাবধান। আজকের পর্বটি এখানেই শেষ হলো। প্রিয় শ্রোতা বন্ধুরা, চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। আর গল্পগুলি ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন। সবার জন্য মঙ্গল কামনা করে আজকে এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।